পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত, এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগমপাড়া বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এই রক্ত চোষা টাকাগুলা, সব টাকাগুলা এই সব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন, এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডেই দেখেন, গড়গুলা দেখেন। ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা, যদিও হওয়ার কোনো কারণ নাই। এখন এরা নাকি সচেতন হয়ে গেছে, বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও করে। পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে এই পুরো রাস্তাটা এলাকাটার বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে, প্রায় 16, 18, 20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে। এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল। তার বিভিন্ন দোকান আছে, সেও এই এলাকায় কোথাও থাকে, স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। দেখা গেল তো যে আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগমপাড়া দেখতে কিরকম, এবং বেগমপাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা। আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি, কম্বল পাই না, শীতের সময় কম্বল পাই না, বন্যার সময় ঘর পাই না, খাবার পাই না, কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি। চলেন, সারা দেশের মানুষ তাকাই থাকবে, শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বলে আপনারা যৌক্তিক ভাবে বেরোয় যাচ্ছেন। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বেরোয় যেতাম। তারপর আল্লাহর রাস্তায় আমি বলার ব্যবস্থা। আপনি বাংলাদেশে ভালো কাজ করবেন মানে মরবেন। বঙ্গবন্ধু মারা গেছেন, 4 নেতা মারা গেছে, আমি কি এগুলো বুঝি না? আপনি বেইজ্জত হবেন, এই দেশে বেইজ্জত হয়ে যাবেন। তারপরে এগুলো আমি ভয় পাই না। আমার কাছে মনে হয় যে আমার মতো কিছু সন্তানের এখন দরকার আছে যারা বেইজ্জত হইতে প্রস্তুত, মরতে প্রস্তুত। শুনেন, আপনি যদি মরতে প্রস্তুত না হন তাহলে বাঁচতে পারবেন না এই পৃথিবীতে, আর বাংলাদেশটাতে এমনিই মরবেন আপনি। সুতরাং একটু আন্দোলন করে, প্রতিবাদ করে সোনার বাংলা বানায় মরেন, তাহলে আপনার এই মরাটাও সার্থক হবে। হ্যালো দুবাই, এই প্রথম আমরা দুবাই প্রবাসীদের, মানে যারা প্রবাসী বিজনেস ক্লাব তারা দুবাইতে যারা আছেন তাদের আমন্ত্রণে আগামী 11 এপ্রিল আমরা দুবাইতে যাচ্ছি। 12 তারিখ সম্ভবত আমাদের দুবাই স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ওইখানের একটি টিমের সাথে আমাদের খেলা হইতে যাচ্ছে। আশা করি আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড, আমাদের প্লেয়াররা খুবই এক্সাইটেড। আমরা এই প্রথম কোনো মিডল ইস্টের দেশে যাচ্ছি, এর আগে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে, আমাদেরকে এইরকম একটি সম্মানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের ছেলেদের জন্য এটা অনেক বড় একটা মানে কি হবে, মানসিকভাবে তারা অনেক বেশি চাঙ্গা হবে, এবং বাংলাদেশের ফুটবলও আমাদেরকে দেখে হয়তো আরও বেশি চাঙ্গা হবে যে আমরা যদি দুবাই যেতে পারি, আমাদের টিমগুলো, অন্যান্য টিমগুলো অনেক বেশি অনুপ্রাণিত হবে। আমি আবারও দুবাইতে যারা আছেন
সবাইকে এই ঈদের সময় আপনাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করব এবং আমি নিজে থাকবো আপনাদের সাথে, আমি নিজে আপনাদের মাঠে খেলবো এই কথা বলে যারা আছেন সবাই আশা করি আসবেন এবং এই মাঠে থাকবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম। ছাত্রদের পক্ষে বললাম, আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক করো, এখন সবকিছু ভেঙে চুরে দাও, এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের। আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন। কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায়, ছাত্ররা তো এখন কোমলমতি, এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে। দেশের শান্তির জন্য আপনি কেন এমপি পদ সরে দিতে বলছিলেন? না, আমি বলছি যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না। আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি, কতটা ছাড়তে পারি, এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই, কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়বো না। আমি এই রকম লোক আমি না। আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি। অনেকের প্রশ্ন, আপনি কেন ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন না? আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে, কারণ এরা কোটা সংস্কার চাইছে, আমিও চাইছি। এরা বিচার চাইতেছে, বিচারও চাইতেছি। এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায়, জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। তারা এমন সব কথাবার্তা বলতেছে, বকাঝকা করতেছে ফেসবুকের মধ্যে। এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা, আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে। এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা, এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাব? এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন, তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে, ছাত্ররা ধরেন আমার পতন চায়, যে আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে? আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন। কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায়, ছাত্ররা তো এখন কোমলমতি, এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে। তো এই কারণে আমি তো একটা বিবেক আছে, আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট, আমি 7 লাখ মানুষের নেতা। আমি তো আর ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফায়ে পড়বো। ধরেন আমার তো কিছুই করা লাগতো না, আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যদি স্বার্থপর হইতাম, ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম। ছাত্রদের পক্ষে বললাম, আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক করো, এখন সবকিছু ভেঙে চুরে দাও, এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের। বা ব্যারিস্টার সুমন মানবতাবাদী নেতা। আমার তো বেশি কিছু বলা লাগে না, একটা এটাক করে একটা সাউন্ড করলেই তো নেতা হয়ে যায়, মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায়। অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না, এই না সেই না। এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে।